আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয়। সমানভাবে আমরা বাইরেরও সমস্ত কাজকর্ম একার হাতে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি। বুদ্ধি কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিনও কোনো কাজে হার মানাতে পারে না। তাই তো মহিলারা সমস্ত কাজ, ঘরের খুঁটিনাটি সমস্ত কাজ কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করে, যাতে পরিশ্রম, সময় আর বেশ কিছুটা পয়সাও আমরা সাশ্রয় করতে পারি। আজকে বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক মহিলার উপকার হবে, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক খরচাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি চুড়ি পড়তে ভীষণই পছন্দ করি, কিন্তু চুড়িটা যদি একটু হাতের সাইজের ছোট হয়ে যায় বা দীর্ঘদিন ব্যবহার না করতে করতে যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে চুড়ি কিন্তু ঠিকঠাক মতো আমরা ঢোকাতে পারি না। আর হাতের মধ্যে ঢোকাতে গেলে ভীষণই জোরে চাপাচাপি করে ঢোকাতে হয়, যার ফলে কিন্তু হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকে। অনেকেই কি করে, যে কোনো ধরনের লিকুইড লোশন বা ধরো কোনো তেল জাতীয় কোনো কিছু হাতের মধ্যে দিয়ে হাতটাকে একটু তেলতেলে করে নিয়ে তারপর ছুরিটা পরে, কিন্তু সেক্ষেত্রে চুলের মেটালটা নষ্ট হয়ে যায়। যেরকম ধরো যদি ইমিটেশনের চুড়ি থাকে, সেক্ষেত্রে কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে। তাই কখনো তৈলাক্ত কোনো জিনিস দেবে না, তার বদলে দেবে এরকম একটা পলিথিন। এরকম প্রত্যেকের ঘরেই আমাদের পলিথিন থাকে, আর পলিথিনটাকে কি করবে, প্রথমে হাতের মধ্যে পরে নাও। হাতের মধ্যে এভাবে পরে নেওয়ার ফলে দেখবে হাতটা না অনেকটা স্লিপারি হয়ে যাবে, আর যেই স্লিপারিটা হওয়ার কারণে খুব সহজে চুড়ি তো পরতে পারবো, সাথে হাত কেটে যাওয়ার বা ব্যথা লাগার তো কোনো ব্যাপার থাকবে না, আর চুড়ির মেটালটাও নষ্ট হয়ে যাবে না। কেননা ক্রিম বা তেল জাতীয় জিনিসে যেই মেটালটা নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু প্লাস্টিকে বা পলিথিন হাতের মধ্যে ঢুকিয়ে তারপর যদি চুড়ি পরা হয়, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আশা করছি ছোট্ট টিপসটা প্রত্যেক মহিলার কাজে দেবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। আমরা এই ধরনের জুতো বা স্কুলের কিডস বলো বা স্কুলের জুতো বলো বা স্পোর্টস শু বলো, আমরা যখন ধুয়ে কিন্তু এইভাবে আমরা শুকাতে দিই। আর এইভাবে শুকাতে দিলে কি হয়, নিচের দিকে জলটা এসে জমা হয়, যার ফলে কিন্তু ভিতরটা ঠিকঠাক মতো শুকায় না। আর কিভাবে শুকাতে দেবো সেটা নিয়ে একটা ভীষণ চিন্তা থাকে। কেন বলো তো? এইভাবে শুকাতে দিলে না একটু যদি হাওয়া দেয় বা কোনো রকম ভাবে কিন্তু জুতোটা এইভাবে পড়ে যায়। আর সাদা জুতো, কেডস বা এই ধরনের স্পোর্টস শু যদি একবার পড়ে যায়, সেক্ষেত্রে না ময়লাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। যদি আমরা ছাদের মধ্যে বা রাস্তার কোথাও এইভাবে শুকাতে দিই, সেক্ষেত্রে রাস্তার ময়লাটা সাদা জুতোর ওপর লাগলে ভেজা অবস্থায় কিন্তু ময়লাটা খুব সহজেই জুতোর গায়ে ধরে নেয়, আবার আমাদের কাচতে হয়। তাই কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্লিপ। আর এই ধরনের ক্লথ ক্লিপ নাও বা বোর্ডের ক্লিপ নাও। ক্লিপটাকে দিয়ে দুটো জুতোকে এইভাবে দেয়ালের মধ্যে হাফ করে এভাবে দাঁড় করিয়ে ক্লিপের সাহায্যে দুটো জুতোর এই সাইডটা আটকে দেবে। আর এইরকম ভাবে জুতোটাকে আটকে দিলে কি হবে, একটা জুতো পরে গেল আর একটা জুতোর ভারী কিন্তু পড়বে না। আর এইভাবে যদি আমরা জুতো শুকাতে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, সাথে পরে গিয়ে জুতো আবার ময়লাও হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের স্ন্যাক্স কিছু খাবার থাকে। মুড়ি বলো, চিড়ে ভাজা বলো, চাল ভাজা বলো, বা আমরা ট্রাভেলের সময় কিন্তু অনেক দূরের ট্রাভেলের সময় এই ধরনের শুকনো ড্রাই ফ্রুট গুলো ক্যারি করি। আর এই ধরনের ড্রাই ফ্রুট গুলো ক্যারি করার সময় বলো বা বাড়িতেই বলো, যদি স্টোর করে রাখি একটা এয়ারটাইট কন্টেনারে, তো স্টোর করে রাখতে হয়। যেই কারণে কিন্তু অনেক সময় দেখা যায়, যদি লিডটা হালকা থাকে তাহলে কিন্তু নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে এই ধরনের খাবারগুলো দ্বিতীয়বার আর খাওয়া যায় না। তাই কিভাবে আমরা এই ধরনের জিনিসগুলোকে স্টোর করব, যাতে কোনো রকম ভাবে ঢাকনাটা ঢিলে হওয়া সত্ত্বেও কোনো রকম খাবারটা নরম না হয়, তার জন্য এখানে একটা ছোট্ট কাগজের টুকরো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো বেশ খানিকটা চাল। প্রত্যেকদিন ভাত রান্নার জন্য যে চাল আমরা খাই, খুব সামান্য পরিমাণ চাল এরকম ভাবে কাগজের মধ্যে ভরে একটা পুটলি মতো বানিয়ে নাও। আর এইরকম ভাবে ৩-৪টে পুটলি বানিয়ে নিয়ে তারপর এই পুটলিগুলোকে যদি তোমরা নোনতা বা কোনো রকম স্ন্যাক্স জাতীয় খাবারের কৌটোর মধ্যে রাখতে পারো, মুড়ি, চাল ভাজা, চিড়ে ভাজা, বিস্কুট, তারপর চানাচুর, বাদাম, এই ধরনের যেগুলো ধরো হাওয়া লাগলেই নরম হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই ধরনের কন্টেনারের মধ্যে যদি ভরে রাখো, তাতে যদি ঢাকনাটা হালকাও থাকে বা ঢাকনার মুখ টাইট না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক দিন পর্যন্ত যেমন সংরক্ষণ করতে পারবো, সাথে কিন্তু কোনো রকম পোকাও ধরবে না, আর কিন্তু মুচমুচে থাকবে। কেননা এখানে চালটা কিন্তু যদি কোনো রকম ময়েশ্চার থাকে, সেটাকে ড্রাই করে নিতে সাহায্য করবে, অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখতে সাহায্য করবে খাবারগুলোকে। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি শাড়ি পরতে ভীষণই পছন্দ করি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, যদি আলমারি ভর্তি শাড়ি থাকে, আর সেক্ষেত্রে না অনেক শাড়ি হয় পরা হয় না, দীর্ঘদিন ধরে হয়তো পরে রয়েছে, ওল্ড ফ্যাশনের জন্যই বলো বা কোনো রকম ভাবে শাড়িটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেক্ষেত্রেই বলো, শাড়িটা যদি অনেক সময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কালার ফেড হয়ে যায় বা কালার উঠে গেল, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত শাড়িগুলো আমরা আর পরি না, ফেলে রেখে দিই, কিন্তু ফেলতেও মায়া লাগে। সেক্ষেত্রে এই শাড়িগুলোকে যদি আমরা না কেটে আবার নতুন করে রিইউজ করতে পারি, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। কেননা কোনো রকম কাটাকাটি বা ঝামেলা ছাড়াই যদি এই শাড়িগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আমাদের গৃহিণীদের। তো কি কাজে আমরা ব্যবহার করব, চলো দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শাড়ি, আর এই দুটো শাড়ি নিয়েছি আমি কিন্তু সুতির, মানে কটনের। আর তোমরা যদি চাও সিল্কের শাড়ি নিতে, তাহলে দুটোই নেবে,
কিন্তু সিল্কের শাড়ি, মানে একই রকম কোয়ালিটির কিন্তু দুরকম শাড়ি নিতে হবে। এবার শাড়িটাকে প্রথমে আমি ভাঁজটাকে খুলে নিচ্ছি। ভাঁজটাকে খুলে নেওয়ার পর একদম আঁচলের দিকের বা কোমরের দিকের যে পার্টটা থাকবে সেটাকে কিন্তু এইভাবে ছোট ছোট আকারে কুচি করে প্রথমে পুরো শাড়িটাকে ভালো করে সমান করে খুলে নিতে হবে, যাতে শাড়ির ভাঁজ কোনো রকম ভাবে না থাকে। আর এমন ভাবেই এই শাড়িগুলোকে আমরা ব্যবহার করব পরবর্তী সময়, যদি কোনো কারণে আমাদের সেই জিনিসটা ব্যবহার না করতে হয় আর, তাহলে কিন্তু সেই শাড়িটা আমরা আবার খুলে নিয়ে ব্যবহারও করতে পারবো। এইরকম ভাবে যদি আমরা নিত্য নতুন নানান রকম আইডিয়া ঘরে বসে বিনা খরচে পেয়ে গিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, এই শাড়িটাও কিন্তু ভেতরে একটুখানি ছিঁড়ে গেছিল, তাই জন্য একেবারে পরছিলাম না। কিন্তু পরবর্তী সময় যদি কখনো দরকার হয়, এই শাড়িটা এমন ভাবেই তৈরি করছি যাতে আবার পরে ব্যবহার করতে পারবো কোনো অসুবিধার মধ্যে হলে। তারপর আমি এখানে দুটো শাড়ি নিয়ে নিয়েছি, আর দুটোই নিয়েছে কিন্তু সুতির। এবার এই দুটো শাড়িরই একদিকের এরকম পাটটাকে এরকম ছোট করে কুচি দিয়ে ধরে নেবো, আর পুরো শাড়িটাকে এই কুচি বরাবর লম্বা করে খুলে আরেক মাথা পর্যন্ত যাব। এইভাবে কিন্তু পুরো দুটো শাড়িকেই আমরা খুলে নিচ্ছি। আর ভিডিওটা এতটাই সহজ করে তোমাদের সাথে শেয়ার করেছি যাতে প্রত্যেকে ঘরে বসে জিনিসটা তৈরি করে নিতে পারে। কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া যদি এইরকম জিনিস আমরা ঘরে বসে একা একাই তৈরি করে নিতে পারি, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো এইভাবে কিন্তু যেহেতু শাড়িটা অনেকটা লম্বা হয়, তাই বন্ধুরা যদি আমরা শাড়িটাকে প্রথম অবস্থায় এভাবে খুলে নিই, তাহলে কাজটা করতে ভীষণই সুবিধা হবে। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা বেলুন, আর রান্নাঘরে কিন্তু আমাদের প্রত্যেকেরই রুটি বানার জন্য এরকম বেলুন থাকে। বেলুনের মধ্যে দুটো শাড়িকে কিন্তু আমরা গিঁট দিয়ে নেবো। এই যে মাথার দিকটা মানে আঁচলের দিকটা আর কোমরের দিকটা যে লম্বা করে কুচি দিয়ে দিয়ে ধরে নিয়েছিলাম না পুরো শাড়িটাকে খুলে, ঠিক সেরকম জায়গা থেকে দুটো শাড়িকে বেলুনের দু মাথায় এরকম ভাবে গিঁট দিয়ে নেবো। আর কাজটা করতে এতটা সুবিধা হবে বন্ধুরা, তোমরা যতক্ষণ না ভিডিওটা পুরো দেখবে বা যতক্ষণ তৈরি করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না এত দামি একটা জিনিস আমরা ঘরে বসে পুরোনো জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারছি, যেটা কিনা আমাদের বাজার থেকে কিনতে গেলে 5 থেকে 700 টাকা খরচা হতো। তো দেখো বন্ধুরা, এই বেলুনের মধ্যে কিন্তু আমি দুটো শাড়িকে এইভাবে আটকে নিলাম, যাতে কোনো রকম ভাবে শাড়ির মাথার দিকটা না খুলে যায়। এবার কি করব, শাড়ি দুটোর নিচের দিকটা ধরে এইভাবে বেলুনের মতো পাকিয়ে নেব। আর এইভাবে কাজটা করতে কেন সুবিধা হচ্ছে বলতো, যেহেতু বেলুনের মধ্যে আমরা দুটো শাড়ির মাথাকে একবারে পেঁচিয়ে নিয়েছি, তাই শাড়িটার ওই সামনের দিকটা যাতে এই প্যাচগুলো কোনো রকম ভাবে না খুলে যায়, মানে নিচের দিকটা তো আমরা প্যাচ দিয়ে আটকে নিচ্ছি, আর সামনের দিক থেকে যেন প্যাচগুলো না খুলে যায়, সেক্ষেত্রেই কিন্তু আমরা বেলুনের মধ্যে সামনের মাথা দুটোকে আটকে নিয়েছি। আর এইভাবে কিন্তু সম্পূর্ণ শাড়িটা আমি পেঁচিয়ে নিলাম। আর এইভাবে পেঁচিয়ে নিলে কিন্তু কাজটা করতে ভীষণই সুবিধা হবে। দেখো বন্ধুরা, আর যেহেতু এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। এখানে দেখো বন্ধুরা, আমার সম্পূর্ণ শাড়িটাকে কিন্তু এই একই রকম ভাবে পেঁচানো হয়ে গেছে। আর সামনের মাথার দিকটা যেহেতু বাঁধা রয়েছে, আর শেষের মাথাটা আমরা কি করব দেখিয়ে দিচ্ছি। শেষের যখন মাথাটা একেবারে শেষ পর্যায়ে চলে আসবে দুটো শাড়ির, তখন শেষের মাথাটাকে এইরকম ধরে নিয়ে গিঁট মেরে দেবো। আর একটা শাড়িতে না আমার ফলস মানে ব্লাউজ পিস ছিল দেখে, তাই আমার একটা শাড়ি একটু সাইজে বড় আর একটা একটু ছোট, তাই লাস্টের মাথাটাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে দুটো মাপ একরকম করে নিয়ে একটুখানি গিঁট দিয়ে নিলাম। এবার এই যে আমি আহ পেঁচিয়ে রেখেছি দুটো শাড়িকে একসাথে, এটাকে কি করব, বিড়ে মতো পাকিয়ে নেবো। মানে একটার সাথে পুরো মানে দুটো শাড়িকে একসাথে নিয়ে এরকম গোলাকারে ঘুরিয়ে নেবো। আর এরকম বিড়ে মতো পাকানোর পর তোমরা চাইলে এটাকে কোনো দড়ির সাহায্যে বা ছোট ছোট আকারে কোনো কাপড় কেটে নিয়ে সরু করে নিয়ে এটাকে বেঁধে নিতে পারো। আর যেহেতু আমি এখানে কোনো রকম বেঁধে নিইনি, তাই এবার পিঁড়ে মতো পাকানো হয়ে গেলে এই লাঠিটা থেকে মানে বেলনটা থেকে কি করব, শাড়ি দুটোর মাথা খুলে নেবো। খুলে নেওয়ার পর সামনের যেটুকু এক্সট্রা অংশ ছিল সেটাকে আবার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর এবার একদম শেষের অংশটাকে এইরকম ভাবে বীরের মতো পাকানো এই অংশটার মধ্যে আটকে দেবো, লাস্টের মাথাটাকে এরকম ভাবে একটা গিঁট দিয়ে। তো এইভাবে গিঁট দিয়ে নিয়ে লাস্টের অংশটাকে এরকম ভাবে বীরের মধ্যে তুমি দিয়ে দেবে। আর দিয়ে দেওয়ার পর এটাকে কি করবে, তোমরা সেলাই করে নেবে, বা কোনো স্ট্রিপ আকারে কোনো ছোট কাপড়কে কেটে, বিছানার চাদর ধর এক্সট্রা রয়েছে সেখান থেকে সরু সরু স্ট্রিপ আকারে কাপড় কেটে নিলে, কাপড় কেটে নিয়ে এগুলোকে অ্যাটাচ করে একেবারে বেঁধে নিলে। আর যেহেতু আমি কোনো রকম আলাদা করে দড়ি দিয়ে কিছু বাঁধিনি, তাই কি করবো, সেলাই করে নেবো। প্রত্যেকটা বিড়ের প্যাচ মানে প্রত্যেকটা লেয়ারকে একসাথে অ্যাটাচ করে নাও সেলাই করে। আর এইভাবে তোমরা মোটা একটা কোনো সুতোর সাহায্যে সেলাই করবে যাতে একটু শক্তপোক্ত হয়। এবার বন্ধুরা, এটা আমরা কি তৈরি করলাম, এটা কিন্তু তৈরি করলাম একটা ফ্লোর ম্যাট কিংবা
ডোরম্যাট। এইভাবে কিন্তু আমরা যেকোনো ধরনের জামাকাপড় বা পুরোনো শাড়ি বা পুরোনো ওড়না দিয়ে কাজটা চালিয়ে নিতে পারি। এবার ধরো আমাদের ঘরে একটাই ডোরম্যাট রয়েছে, সেটাকে আমরা কেচে দিলাম, শুকাতে একটু লেট হচ্ছে। সেক্ষেত্রে কি করব? এরকম ভাবে যে ডোরম্যাটটা আমরা তৈরি করলাম সেটাকে কিন্তু আমরা বাথরুমের সামনে বা মেইন দরজার বাইরে আমরা কিন্তু দরজার সামনে এটাকে পাততে পারবো। এছাড়াও আসন হিসেবে খেতে বসার সময় কিন্তু আমরা এটা পেতে বসতে পারবো। এবার দেখো বন্ধুরা, আমরা যদি বাইরে থেকে এসে বা টয়লেট থেকে বেরিয়ে এটার মধ্যে পা মুছি, তাহলে পাটা যেরকম জল সোপ করছে, সাথে কিন্তু আমাদের আরো একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু কোনো রকম স্লিপ কাটছে না। আর বাচ্চারা কিন্তু এটার মধ্যে বসে মেঝেতে বসে খেতে পারবে, বা ধরো পড়তে পারবে, বা ধরো খেলতে পারবে। আর এটা যদি পেতে বসে সেক্ষেত্রে মেঝের ঠান্ডাটাও কিন্তু একেবারে বাচ্চাদের গা স্পর্শ করবে না। খুবই একটা উপকারী ইউজফুল জিনিস তৈরি করে দেখালাম, যেটা কিনা তোমরা প্রত্যেকেই বানাতে পারবে আর ব্যবহারও করতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।